হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আবার এসে গেছি তোমাদের নতুন গল্পের ডালি নিয়ে। আগের দিনকে তোমাদের আমি শুনিয়েছি যে চলমান জুতো রোমাঞ্চকর রাত, এই দুটো গল্প আমি শুনিয়েছি। এবং সেই রাতে কি হলো, কিভাবে সেই রাত কাটলো সেটা তোমরা জানো। বাকি রাতটা কীভাবে কাটলো সে কথা আজ না বললেও চলে। আজকে আমি যেটা শোনাবো সে কথা হচ্ছে কে তুমি হাস্যময়, এই গল্পের সিরিজের নাম। এরপরেও আমি আরেকটা গল্প শোনাবো, এটা শেষ হলে সেটা হচ্ছে ছপ্পর পর কৌয়ার আছে। যাই হোক, কে তুমি হাস্যময়, বাকি রাতটা যেটা বললাম, বাকি রাতটা কীভাবে কাটলো সে কথা আর খুলে না বললেও চলে। টেনিদার হাবুল সেনে কী হলো জানি না, আমি তো প্রায় অজ্ঞান। এর মধ্যে মনে হচ্ছিল দুটো তাল গাছের মতন পেল্লায় ভূত আমাকে চ্যাংদোলা করে নিয়ে আছে। আমি মানে প্যালা বুঝছি। একজন বলছে এটাকে কালিয়া রান্না করে খাবো, আর একজন বলছে দূর এটা একেবারে শুটকো চামচিকের মতো, এর মধ্যে এক রত্তি মাংস নয়, বরং একে তেজপাতার মতন ডালের সম্বর দেওয়া যেতে পারে। আমি বোধহয় ভেউ করে কেঁদে উঠলাম। হঠাৎ তিরিং করে লাফিয়ে উঠতে হলো। মুখের ওপর কে যেন আঁচলা জল দিচ্ছে, আর কি ঠান্ডা! সেই ঠান্ডা জল বাঘের নাকের মধ্যে সেই জল ছিটলে বাঘ শুদ্ধ অজ্ঞান হয়ে পড়বে। বাঘ অজ্ঞান হোক, কিন্তু আমার জ্ঞান ফিরে হলো, মানে আসতেই হলো তাকে। আর কে? ক্যাবলা করেছে কি, বাগানে জল দেওয়া একটা ঝাঁঝরি নিয়ে এসছে, সাইডে আমাকে স্রেফ চান করে ডুবিয়ে দিচ্ছে। ওরে থাম বলে চিৎকার করলাম। ক্যাবলা কি আর থামে? আমার মুখের ওপর আবার এক রাশ জল ছিটিয়ে দিয়ে বললো, কিরে মাথা ঠান্ডা হয়েছে তো? ঠান্ডা মানে সারা গা হাত পা ঠান্ডা হওয়ার জন্য। আমি তড়াক করে ঝাঁঝরি আক্রমণ থেকে পাশ কাটিয়ে সরে দাঁড়ালাম। কাঁচের জানলা দিয়ে বাইরের ঘুরে আলো দেখা যাচ্ছে। ঝন্টিপাড়ের ডাক বাংলাও এখন একটা দুঃসম্পের রাত শেষ হয়ে গেছে। সামনে লেকের নীল জলটার ওপর পড়ে লালচে রং, পাখির মিষ্টি ডাক শুরু হয়েছে চারিদিকে। শিশির পড়েছে গাছের পাতায়, শালকুটাসের যেন মনে ছবির মতো লাগছে। কোচার খুঁটে মুখটা মুছতে আমার বললো, এমন একটা সুন্দর জায়গা আর এমন বিচ্ছিরি ভূতের ব্যাপার না থাকলে দুনিয়ার কার কি এমন ক্ষতি হতো বলতো ক্যাবলা? আমি এসব ভাবছি এমন সময় ক্যাবলার ঝাঁঝরি সমানে কাজ করে যেত। খানিক পর মাই কাঁই আওয়াজ শুনে তাকিয়ে দেখি ঝাঁঝরির আক্রমণের জর্জরিত খাটের তলা থেকে বেরিয়ে আসছে টেনিদার হাবুল। ক্যাবলা বললে, তোমাদের জ্ঞান ফিরিয়ে আনার জন্য এই দায়টি আমি বের করেছি, দেখলে তো? টেনিদা গাঁক করে বললো, থাম, বকিস নি, আমরা অজ্ঞান হয়েছিলাম, তোকে কে বললো? দুজনে চুপিচুপি প্ল্যান হচ্ছিলাম, তুই রাস্কেল ঠান্ডা জল দিয়ে। বলি টেনিদা ফ্যাচ করে হেঁচে ফেললো, বললো, ইস গেছি রে, এই শীতের সকালে নাইয়ে দিয়েছে, তাতে এখন না ডবল নিউমোনিয়া না হলে বাঁচি। ঝন্টুরামকে জিজ্ঞেস করে কোনো হদিশ পাওয়া গেল না, মানে রাতের ঘটনাটার ব্যাপারে। সে তো ডাক বাংলোয় থাকেই না, এখান থেকে মাইলখানেক দূরে তার বাড়ি। আমাদের খাইয়ে দাইয়ে নিজের বাড়িতে চলে গিয়েছিল, সকালবেলা এসেছে। টেনিদা বললো, ওটা কোনো কমবেন না, একেবারে কারো। হাবুল সেন মাথা পোতা চুলকে বললো, ও নিজেই ভূত কিনা সেইটাই বা কেডা করি। চেহারাখানে যা দেখতে আছে না, যেন তাল গাছের থান নাইম আসছে। আমি দাঁত করলো, সত্যিই কি ভূত নাকি? তোরা হচ্ছিস মুখ্য, দুজনে গোবর। জানিস ভূত আগুন দেখলেই ভয় পায়। ওটা নিজে উনুন ধরিয়ে চা করে দিলে, রাত্রের ওর রান্না মুরগির ঝোল আর দুবেলা দুহাঁড়ি ভাত সাঁটালি, সে কথা মনে নেই বুঝি? আমরা সাঁটতে পেরেছি কই, দু এক টুকরো হাড় কেবল চুষতে পেরেছি, বাকিটা তো সবই টেনে দেওয়ার পেটে গেছে। কিন্তু সে কথা আর বলে কীভাবে? আমি বললাম, ঝন্টুরাম ভূত হোক যাই হোক, তাতে কিছু আসে না। সোজা কথা, পটল যদি তুলতে হয় তাহলে পটল ডাঙাটা গিয়েই তুলব। এখানে ভূতের হাতে মরতে আমি রাজি নই। আমি আজকেই কলকাতায় ফিরে যাব। হাবুল উৎসাহ বলে, আমিও সেই কথা বলতে আছিলাম। টেনিদা খাঁড়ার মতন নাক চুলকোতে লাগলো। আমি বললাম, তোমাদের ইচ্ছায় থাকো, ভূতেরা তোমাদের ধরে তোমাদের হাঁড়ি কাবাব বানাবে, কি কাটলেট বানা, কি রোস্ট করে, তারা আমার কোনো আপত্তি নেই, আজই আমি পালাম। টেনিদা বললো, তাই তো, কিন্তু জায়গাটা খাসা, বেশ প্রেম সে খাওয়া দাওয়া করে যাচ্ছিল।
কিন্তু ভূতগুলোই সব মাটি করে দিল। হাবুল শুনল, সত্যই কইছ, এখানে জঙ্গলের মধ্যে থাইকা ভূতগুলো যে কী শুকায় তাও বুঝি না। আমাকে কলকাতায় গিয়ে বাস করে থাকতে পারতো, সেখানে বাসা ভাড়া পাওয়া যায়, থাকতো ভালো, আমরাও ছুটি পাইতাম। আর যদি বাইচ্ছে হেডমাস্টারের ঘাড়ে উঠতে বসতো, তাহলে আমাদের শব্দরূপ মুখস্থ হইতে হইতো। সে তো ভালো কথা, কিন্তু ভূতগুলোকে বোঝায় কে? টেনিদা দীর্ঘশ্বাস পেল। যেতে চাস তো চল, কিন্তু সত্যি ভারী মায়া লাগছে রে। এমন আরাম আর এমন খাওয়া দাওয়া। ঝন্টে আবার রুটির সঙ্গে কতটা করে মাখন দিয়েছিল, দেখেছিস তো? এখানে দিন কয়েক থাকলে আমরা লাল হয়ে যেত। আমি বললাম, তার আগে ভূতরাই লাল হয়ে যাবে। টেনিদা সামনে থেকে একটা প্লেট তুলে নিয়ে তার তলায় লেগে থাকে একটুখানি মাখন চট করে চেপে নিল। তারপর আর মুখ ভাঙা দৃষ্টান্ত বললো, তাহলে আজই? আমি আর আবুল সেন সমস্যা বললো, হ্যাঁ আজই। ক্যাবলার কথা ততক্ষণ আমাদের মনেই ছিল না। সেই ভোরবেলা সেই যে ঝাঁঝরি দেওয়ার যে আমাদের জ্ঞান ফিরেছে, তারপর থেকে তার আর পাত্তা নেই। কোথায় গেল ক্যাবলা? আমি বললাম, ক্যাবলাকে তো দেখছি না, গেল কোথায়? টেনিদা চমকল, তাই তো, সকাল থেকে তো ক্যাবলাকে দেখতে পাওয়া যাচ্ছে না। হাবুল সে জানলো ভূতের সঙ্গে মস্করা করতে আসছিল, ভূতের তাড়ি লয়ে যায় নাই তো। টেনিদা মুখ খুঁজছে, হয়ে গেছে ভূতে, ও যে অখাদ্য, ভূতে ওকে হজমও করতে হবে না। কিন্তু গেল কোথায়? আমাদের ফলে চম্পট দিলে না তো? ঠিক এই সময় মাঝখাই ঘটলো, ছপ্পর পর কৌয়া নাচে নাচে বগুলা, আরে রাম হো 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 রামা রামা রামা। গানটা যে বেখাপ্প, আমি চেয়ার শুধু সে উল্টে পড়ে যাচ্ছিলাম। আবার কি রে বাবা, এই দুধে এসে হানা দিল নাকি? কিন্তু ভূতে নাম করতে যাবে কোন দুঃখে? ভূত নয়, ক্যাবলা। কোথা থেকে একগাল হাসি নিয়ে বান্দায় উঠে পড়লো। গিয়েছিলি কোথায়? আর আমার ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলি বা কেন? টেনিদা জানতে এলো। বলছি। ক্যাবলা করুণ চোখের সামনে পেয়ার পিস তাকালো। এর মধ্যেই ব্রেকফাস্ট শেষ? আমার জন্য কিছু নেই বুঝি? সে আমি জানি না, ঝন্টুরাম বলতে পারে। টেনিদা বলল, ব্রেকফাস্ট পরে করবি, কোথায় গিয়েছিলি তাই বল। ক্যাবলা মিটমিট করে হেসে বলল, ভূতের খোঁজে গিয়েছিলাম। ভূত পা গেল না, পা গেল এক ঠোঙা চিনে বাদাম। চিনে বাদাম? ক্যাবলা বললো, তাতে অর্ধেক খোসা অর্ধেক বাদাম, মানে অর্ধেকটা খাওয়ার আর সময় পাইনি। কে সময় পায়নি? আমি বেকুবের মতন তাকালাম। জানলার ধারে ঝোপের মধ্যে বসে যারা মরা করেছিল তারাই। যদি ভূতও হয় তাহলে মডার্ন ভূত। টেনিদা মানে চিড়েবাদাম খায়, মুড়ি খায়, তেলেভাজাও খায়। তেলেভাজার শালপাতা আর মুড়িও পাওয়া গেল কিনা? টেনিদা বললো, তার মানে এসব বদমাইশ আদমি কাটসাজি। তারাই রাত্রে অমন করে যাচ্ছে, তাই হেসেছে, ঘরের মধ্যে মরার মাথা ফেলেছে, অর্থাৎ আমাদের তাড়ানোর মতলব। তুমি পটলডাঙ্গার টেনিদা, ঘরের মাঠে গোড়া পিটিয়ে চমকে না। তুমি এসব বদমাশদের ভয় পালাবে এখান থেকে? ঠিক জানিস ভূত নয়? ঠিক জানি, ক্যাবলা বলল। ভূতের তেলে ভাজা আর চিনে ভাজা খায়, একথা কেউ কখনো শুনেছে? তারপর আবার বিড়িও খেয়েছে, 2-4টে পোড়া বিড়ির টুকরোও ছিল। ও তাহলে বদমাশ লোক। পটলডাঙ্গার টেংরা বুক ঠুকে সোজা দাঁড়িয়ে উঠল। মানুষ যদি হয় তবে বাবা যদি একবার ঘুঘু আর ফাঁদুই দেখে যাবে। চলে আয় সব, কুইক মার্চ বলে এমনভাবে আমাকে হ্যাঁচকা টালল না যে আমি ছিটকে মেঝেতে পড়ে যাচ্ছিল। আবুল সেন প্যাঁচার মতন বেজার মুখ করে, কোথায় যেতে হইব? লোকগুলোর সঙ্গে একবার মোলাকাত করতে। আমরা কলকাতার ছেলে, আমাদের রক থেকে কেটে পড়বে কি আর কি নাকি? চল ভালো করে একবার চারদিকটা ঘুরে নিই। ক্যাবলা বললো, কিন্তু আমার ব্রেকফাস্ট? সেটা একবার লাঞ্চের সময়ই হবে। নে চল হাবুল। আর ক্যাবলা উঠে দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত কাণ্ড ঘটল দিনের স্পষ্ট গলায়। তখন সবে বেলা 8টা। ঠিক আমাদের মাথার উপর বেশ কর্কশ গলায় বলল, বাহ, বেশ। তারপরে হা করে হট্টহাসি। কে বললে? কে হাসলে? কেউ না। মাথায় চালের ওপর লাল ইটের ফাঁকড়ের মধ্যে মানুষের জন্মদিনের চিহ্নও নেই, কোথায় যেন হারিয়ে গেছে। আশ্চর্য সব শব্দগুলো। রাত নয়, অন্ধকার নয়, ছপ্পর পর কুকুর আছে, একেবারে দিনের ফুটফুটে আলো। দেয়ালের ওপর টালির চাল, একটা চড়ুই পাখি পর্যন্ত বসে নেই সেখানে। অথচ ঠিক মনে হলো টালির চাল ফুঁড়ে এসে আওয়াজটা বেরিয়ে হলো।
কী করে হয়, কী করে এমন সম্ভব? আমরা কি পাগল হয়ে যাচ্ছি, নাকি ঝন্টুরাম চায়ের সাথে সিদ্ধ কিছু খাইয়ে দিলে তাই বা হবে কেমন করে? ক্যাবলা তো চা খায়নি আমাদের সঙ্গে, তবু সেও ওই অশরীরী হাসির আওয়াজ শুনেছে। প্রায় মিনিট খানেক ধরে আমরা চার মূর্তি চারটে লাট্টুর মতন বসে রইলাম। অবশ্য লাট্টুর মতো ঘুরছিলাম না, কিন্তু মগজের মধ্যে ঘিলুগুলো সব ঝনঝন করে পাক খাচ্ছিল। খাসা ছিলুম পটেল লোমায়, পটল দিয়ে শিং মাছের ঝোল খেয়ে দিব্যি দিন কাটছিল। কিন্তু টেনিদার প্যাঁচে পড়ে এই ঝন্টি পাড়ে এসে দেখছি ভূতের খিল খেয়েই প্রাণটা যাবে। আরও 3 মিনিট পরে আমার পিলের ঝাঁকুনি খানিক বন্ধ হলো। এবার ক্যাবলাকে বললো, এবার? আবুল সেন গোড়া লেবুলের মতন চোখ দুটো চাইল। এখন কও। টেনিদার খাঁড়ার মতন নাকটা টিয়ার মতন সামনের দিকে ঝুলে পড়িত। জিভ দিয়ে একবার মুখ টুক চেটে টেনিদা বললো, ইয়ে হলো মানুষটার সামনে পেলে যদি চাঁদির চোটে তার নাকটা কুড়িয়ে দিতে পারি, কিন্তু ভূতের সঙ্গে ঠিক পারা যাবে না তো। তাহলে ভূত ছাড়া বক্সিংয়ের নিয়ম, তাই আমি তো বক্সিংয়ের নিয়ম টিমও ঠিক মানে না। তাই বললো, তুই থাম তো, পুঁটি মাছ কোথাকার। পুঁটি মাছ বললে আমার ভীষণ রাগ হয়। যদি ভূতের পেয়ে আমাকে কাবু করতে না ফেলতে হতো, তাহলে প্যারাজলের পিলেটা টনটনে হতো, আমি টেনে তাকে ঠিক পোনা মাছ নাম বানিয়ে দিত। ক্যাবলা কিন্তু ভাঙে তবু মচকায় না। চট করে সে একবারে সামনের লনে গিয়ে নামলো। তারপর মাথা উঁচু করে সে দেখতে লাগলো। তারপর বেজায় খুশি হলো, ঠিক ধরেছি, যা বলেছিলাম না, ওই যে ছপ্পর পর কৌয়া নাচে বগুলা। টেনে বলে, টেনে মনে হলো চালের ওপর কাক নাচে আর বক নাচে। রাখ তোর বক বকানি, কি হয়েছে বল দেখি। হবে আবার কি, একেবারে ওয়াটার মতন, পানি কামাফিক সোজা ব্যাপার। ওই চালের ওপর লোক বসেছিল কেউ, সেই ওরকম বিটকেল হাসি হেসে আমাদের ভয় দেখিয়েছে। সে লোক গেল কোথায়? নেমে এসো না, সব দেখাচ্ছি। আর ভয় কি রাম জম করতে করতেই একবার চলে এসো এখানে। ভয় আবার কে পেয়েছে? টনিদা শুকনো মুখে বললো, পায়ে ঝিঁঝি ধরেছে কিনা। ক্যাবলা খিক করে হাসতে হলো। ভূতের ভয়ে বহুত আদমির এমন ঝিঁঝি ধরে, আমি অনেক দেখেছি। এরপর আর বসে থাকলেও দলপতির মান থাকে না। টেনিদা ডিম ভাজার মতন মুখ করে আস্তে আস্তে লনে নেমে এলো। অগত্যা আমি আর হাবুল গুটি টেনিদার পাশে এলাম। ক্যাবলা বলতো, ওই পেছনের পিপুল গাছটা দেখছো, আর দেখছো একটা মোটা ডাল, যেখানে বাংলার চালের উপর নেমে এসছে। ওই ডাল ধরে একটা লোক চালের উপর নেমে এসেছিল। ডালিতে কান পেতে আমার কথা শুনেছে, আর হা করে হেসে ভয় দিকে ডাল বেয়ে শটান কেটে পড়েছে। আলুদা আস্তে আস্তে, এটা মন্দ কথা কয় নাই। দেখতে আছে না চালের উপর কতগুলো কচি পাতা পড়ে আছে, ওই ডাল বইয়ে আসছিল তো হাবুলের করানো হবে। তা সে এর মধ্যে গেলই বা কোথায়? কেবলা বললো, কাছাকাছি ওদের একটা আড্ডা আছে নিশ্চয়ই। মুড়িয়ার চিনেমাটা থেকে আমি বুঝতে পেরেছি, সেই আড্ডাটাই খুঁজে বের করতে হবে। রাজি আছো? টেনিদা মাথা ঝুঁকলো, কথা হলো। ক্যাবলা আবার খিক করে দেয়, হলো তোমার সাহস নেই। এই তো বেশ, তোমরা না যাও, আমি একাই যাচ্ছি। দলপতির মান রাখতে প্রায় প্রাণ নিয়ে টানাটানি করার জোর। টেনিদা শুকনো হয়ে যা বাজে ফ্যাচ করিস নি। সঙ্গে 2-3খানা বন্দুক পিস্তল যদি থাকতো। আমি বললাম, বন্দুক পিস্তল থাকলেই বাকি, কখনো ছুঁয়ে দেখেছো নাকি এসব? টেনিদা হাতে বন্দুক থাকা মানে আমরা সেফ খরচের খাতায়। ভূত মারা আগে টেনিদা আমাদেরই স্বীকার করে বসছে। কেমন হলো, বন্দুক দিয়ে কী হবে? তুমি তো এক চরে গড়ের মাঠে এক গেরোকে শুয়ে দিয়েছো শুনতে পাই। তোমার আবার বীরপুরের মতো বন্দুকের কি দরকার? অন্য সময় হলে টেনিদা খুশি হতো, কেন এখনও ডিম ভাজার মতো মুখ প্রায় আলু কাবলির মতন হয়ে গেল। টেনিদা হতাশ হলো, আচ্ছা চল দেখি একবার। ক্যাবলা ভরসা দিয়ে বলল, তুমি কিছু ভেবো না টেনিদা, এ নিশ্চয়ই দুষ্ট লোকের কাজেরই। আমরা পটল ডাঙার ছেলে হলে ওদের ঘেবড়ে যাবো কেন? ওদের জারি ভেঙে দিয়ে তবেই কলকাতা ফিরবো, এই বলে দিলাম। হাবুল সেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো ফাঁস করে। কার জারি কেটা ভাঙে সেটাই তো ভালো করে বোঝা যাইতেছে না। কিন্তু ক্যাবলার মধ্যে বীর দর্পে পা বাড়িয়েছে। টেনিদা মানের দায়ে পেছনে। হাবুলও শেষ পর্যন্ত এগুলো সুরসুর করে, আমি প্যালাজলের রুগী প্যালারাম,
আমার সব ধাস পর্যন্ত এগোনোর মোটেই ইচ্ছে ছিল না। তবু একা একাই বাংলায় বসে থাকবো না বাবারে, আবার যদি ভূতের হাসি শোনা হয়, সেই যদি ঘর ফাটানো হাসি শুনতে হয়, তাহলে আমাকে দেখতে হবে না, বাংলাতেই হতভাগা ঝন্টুরামের থাকার কথা। কিন্তু সে আমাদের খাওয়ার ভরম থেকে চা বানিয়ে সামনে গায়ে মুরগি কিনতে চলেছে। একা একা এখানে ভূতের খপ্পরে বসে থাকবো এমন বান্দাই আমি না। কোথায় আর খুঁজবো, কেই বা পাওয়া যাবে? তবু চারজনে চলেছি। বাংলোর পেছনে একটা জঙ্গল অনেক দূর পর্যন্ত চলে গেছে। জঙ্গলটা যে খুব উঁচু তা নয়, কোথাও মাথা সমান, কোথাও একটু বেশি। পেটে পেটে শালপালের গাছ, কখনো হেঁটু, কখনো আকন্দের চোখ। মাঝখান দিয়ে একটা পায়ে চলা পথ এঁকে মেঁকে চলে গেছে। এই পথ দিয়ে যে কারা যে হাঁটে কে জানে। পায়ের পাতার সমানে সামনে না পেছন থেকে তাই বা কে বলবে। প্রথম দিকে বুক করছিল, প্রথম দিকে বুক দূর দূর করছিল। খালি মনে হচ্ছে এক্ষুনি ঝোপের মধ্যে একটা স্কন্দ কাটা নইলে শাক চুন্নে বেরিয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। দু চারটে বুনো ফল, পাখির ডাক আর সূর্যের মিষ্টি নরম আলোয় খানিক পরেই ভয় ভয় ভাবটা কোথায় যেন মুছে গেল। গোড়ার থেকে বেশ হুঁশিয়ার আসছিলাম, ভাবছিলাম ক্যাবলার পাশাপাশি। তারপর দিকে একটা বঞ্চি গাছে ইয়া বড় মইচি পেকে কালো হয়ে রয়েছে। একটা ছিঁড়ে মুখে দিয়ে দেখে অমৃত। তারপর আর একটা গোটা 50 খেয়ে খেয়াল হলো ওরা অনেকখানি এগিয়ে গেছে। তাড়াতাড়ি ওদের সঙ্গ ধরতে হবে। দেখি আমার পাশেই ঝোপের মধ্যে লম্বা সাদা মতন কি ওটা, নির্ঘাত ল্যাচ, কাঠবেড়ারি ল্যাচ। কাঠবেড়ারি বড় ভালো জিনিস। হলটার মামা করতে একবার একটা এনেছিল, সেটা কাঁধের ওপর চড়ে বেড়াতো, জামার পকেটে শুয়ে থাকতো, ভারী পোষ মানে। সেই থেকে আমার কাঠবেড়ারি ধরার শখ। ধরি না খপ করে ল্যাচটা চেপে। যেই ওদিকে যেন ওদিকে তাকাচ্ছে না, এমনি অনেক গুটি গুটি এগিয়ে টক করে কাজে ওই ল্যাচটা আমি ধরে ফেললাম। তারপরে হেই ওটা, কিন্তু কোথায় যে কাটবে রে। যেই টামড়েছি অমনি হাই মাই করে একটা বিকট দানবীয় চিৎকার। সেই চিৎকারে আমার কানে তালা ধরে দিলাম। তারপর কোথা থেকে আমার কালে এক 82 শিক্ষার ঝড়, ভৌতিক ঝড়। সেই ঝড়কে আমি চোখে সূর্যের ফুল দেখলাম। সূর্যের ফুল তো দেখা যায় না, সর্ষের ফুল দেখেছিলাম। সর্ষে, কলাই, মুগ, মুটুর, বাঘ, আম, কাঁঠাল কিছুদিন ফুলি একসঙ্গে দেখতে হলো। তারপরে সেই ঝোপের মধ্যে সোজা চির এবং পতন এবং মূর্ছা। মরে গেলাম কিনা কে জানে। যখন জ্ঞান হলো, দেখে আমি ডাক বাংলোর খাটে লম্বা হয়ে শুয়ে আছি। ঝন্টুরাম মাথার ওপর সামনে দাঁড়িয়ে আমার হাঁ করছে। ক্যাবলা পায়ের কাছে বসে মিটমিট চোখে তাকিয়ে আছে, আর তার পাশে একটা চেয়ার নিয়ে টেনিরা ঘুঘুর মতন বসে রয়েছে। ঝন্টুরামের হাতের পাখাটা খটাস করে আমার নাকে এসে লাগতেই আমি উফ। টেনিরা তড়াক করে লাগলো, যাক তাহলে তুই এখনো মারা যাসনি। ক্যাবলা বললো, মারা যাবে কেন? সর্ষে বেহুশ হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম টন্ডু, ওর নাকে এক্ষুনি লঙ্কা পুড়িয়ে দাও, এক্ষুনি চাঙ্গা হয়ে উঠবে। টেনিরা বললো, লঙ্কা পোড়া? এমন দাঁত ছুটকেটে পড়েছিল, দেখে উঠেছে পটল ডাঙা থেকে এখানে এসে বুঝি পটল তুললো। মাঝখান থেকে ঝাঁটু বিচ্ছি রকম আওয়াজ করলো, ডর খেয়ে গিয়েছিলেন। কেমন হলো, যা তোকে আর ওস্তাদি করতে হবে না, এখন শিগগির এক পেয়ালা গরম দুধ নিয়ে আয় দেখি। ছোটু পাখা রেখে বেরিয়ে গেল। আমি তখন চোখে ধোঁয়া দেখছি, ডান চলে অসম্ভব ব্যথা। এমন জ্বর খাঁকড়েছে, গোটা দুয়েক দাঁত বোধহয় নড়িয়ে দিয়েছে একেবারে। জ্বরের মতো জ্বর একখানা। অঙ্কের মাস্টারমশাই 82 কাজ চাঁটি, এর কাছে একেবারে সুগন্ধি 3 নম্বর পরিমাণ নস্যি। আমি পটল ডাঙার প্যালা ডিগডিগে প্যালারাম, প্যালা জ্বরে ভুগি, আর পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল খাই। এমন একখানা ভৌতিক চপেটার উপরে আমার আত্মারাম কেন যে খাঁচা ছাড়া হয়নি, সেটা আমিও বুঝতে পারছি। টেনিদা বলবে, আচ্ছা পুঁটি মাছ, তুই এমন ডাক ছেড়ে এমন অজ্ঞান হয়ে গেলি কেন? এই অবস্থায় পুঁটি মাছ আমার ভয়ানক রাগ হলো। জলে ব্যথা সব ভুলেলাম, বেজার হয়ে বললাম, আমি পুঁটি মাছ তো বেশ আছি, কিন্তু ওরকম মুম্বাই চর খেলে তুমি ভেটকি মাছ হয়ে যেত, কিংবা ট্যাপা মাছ। ক্যাবলা আশ্চর্য, চাঁটি? তো চাঁটি আবার তোকে কে মারলে? ভূত, আমি বললাম। ভূত?
ভূতের আর খেয়ে দিয়ে কাজ নেই, খামোকা তোমাকে চাঁটি মারতে গেল, তাও সকালবেলা। পাগল না পেট খারাপ? কেবল বললো পেট খারাপ। এদিকে ওই সব রোগা দিকে চেহারা ওদিক থেকে দেখে আসে মুরগি আর আন্ডা চালাচ্ছে, তত সইবে না, পেট গরম হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। ভূত সব বোগাস। টেনিদার সঙ্গে সঙ্গে সাংলো, ঠিক বলেছিস, আমি ওই কথাই বলতে যাচ্ছিলাম। ডান জলটা দেবে, আমি ওর বিছানা উঠে বললাম, তোমরা বিশ্বাস করছো না? টেনিদা বললো একদম না, ভূতে আর চাঁটি মারার লোক পেলে না? ক্যাবলা বললো বটেই তো, আমাদের লিডার টেনিদার একখানা এমন একখানা জুৎসই গাল থাকতে তোর গালে কিনা চাঁটি আঁকড়াবে? ওতে লিডারের অপমান হয়, তা জানিস? শুনে টেনিদা কটমট করে ক্যাবলা থেকে তাকালো। ঠাট্টা করছিস? ক্যাবলা তিরিং করে হাত মাটির দূরে সরে গেল। জিপ কেটে বললেন, কী সর্বনাশ, তোমাকে ঠাট্টা? শেষে যে গাঁটটাকে আমার গালপাটটা উড়ে যাবে। আমি বলছিলাম কি, ভোট যদি হ্যান্ডশেক করুক আর বক্সিং জড়ুক, লেকিন ওই দলপটির সঙ্গেই হওয়াটাই তো দস্তুর। টেনিদার কথাটা ভালো লাগলো না, মুখটা হালুয়া করলো। যা বেশি ক্যাঁচর ম্যাচর করিস নি, কিন্তু তোকেও বলে দিচ্ছি বেলা, এবেলা তোর ডিম খাওয়া করে বন্ধু, সে কাঁচকলা আর গ্যাঁদালের ঝোল, আর রাত্রে সাবু বাড়ি। আজকে মুচ্ছ গিয়েছিলি, 2-4 দিন পরে একেবারে যে অক্কা পাবি। আমি রেগে বললাম, দুধ তোর তোমার সাবু বাড়লির নিখোঁজ করেছে। সত্যি আমি ভূতে জানি কিছুতেই, সত্যি কি বলছি, ভূতে জানি যে কিছু থেকে বিশ্বাস করবে না। কেবল বললাম বটে, ট্রেন থাম, আর চালিয়াতি করতে হবে না। আমি তখন রেগে বলতাম, চালিয়াতি করছি নাকি? তাহলে আমার ডান হাতে গালটা এখন টন করছে কেন? ট্রেন যখন অমন করে, খামোকাই তো লোকের নাক কন করে, মাথা ভন করে, কান ঘুম করতে করে, তাই বলে সকলের সঙ্গে ভূতে ঠেঙায় নাকি? আমি এবার ভীষণ ব্যথা পেলাম। এত কষ্ট এসেছে, যদি তাহলে একটা ভূতের যতকিছু, কিন্তু হতবার কিছুতেই বিশ্বাস করছে না। ওরা নিজেরা তো খেতে পায়নি, খায়নি কোনো দিন, তাই ওদের মনে হিংসে হয়েছে। আমি উত্তেজিত হয়ে বললাম, কেন বিশ্বাস করছে না কেন? আমরা তো গুটি সামনের দিকে এগিয়ে গেলে তার মধ্যে গোটা গায়ে বইচি টইচি খেয়ে ফেললাম, দেখলাম চোখের মধ্যে। তার মধ্যে একটা কাঠবেড়ের ল্যাজ নড়ছে, যেই ওটাকে খপ করে ধরেছি অমনি কাঁধ বেড়ে তোকে চড় মেরেছে বলে ট্রেনটা হ্যাঁ করে হাসতে লাগলো। আর ক্যাবলার নাক মুখ দিয়ে শেয়ালের ঝগড়ার মতন খিক করে একটা আওয়াজ বেরোতে লাগলো। এই দারুণ অপমানে আমার পেটের মধ্যে পালাইয়ারটা নাচতে আরম্ভ করলো, সেই সঙ্গে নিজের ডান হাতের দিকে চোখ পড়লো। আরে আমার মুঠোর মধ্যেই তো এক রাস সাদা রোয়া, আর সে ল্যাসটারি খানিকটা ছিঁড়ে এসেছে বোধ হয়। সঙ্গে হলো, এই দেখো এখনও কি রয়েছে আমার হাতে। একলা যায় টেনিদার খাবার থেকে রোয়াগুলো তুলে নিল আমার হাত থেকে। তারপর টেনিদা ছিল কি এই যে ক্যাবলা আরো যে দাড়ি, টেনিদা হলো পাকা দাড়ি, তাতে আমার পাটকিলে রং, তামাক খাওয়া দাড়ি। টেনিদা হলো ভূতের দাড়ি, ক্যাবলা হলো তামুক খেকো ভূতের দাড়ি। শুনে আমার হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে যাওয়ার জোগাড় হচ্ছে। কী সর্বনাশ করেছি, শেষে কিনা কাঠবেড়ালি স্টান থেকে ভূতের দাড়ি টেনে এনেছি, তাই আমার একটা মুখখানা চড় বেঁধেছে আমার গালে। কিন্তু একখানা চড়ের ওপর দিয়ে কি আমি পার পাবো? হয়তো কত যত্নের দাড়ি, রাত বিরেতে শেওড়া গাছের উপরে দাড়ি চুমড়ে ভূতটা খামবাজ রাগিনী গাইতো। অবশ্য খামবাজ রাগিনী কাকে বলে আমার জানা নেই, তবে শুনলেই মনে হয় ওসব রাগরাগিনী ভূতের গড়াতেই বেশ খোলতাই হয়। সেই স্বাদের দাড়ি আমি ছিঁড়েছি। এখন বাঁধরাতে এসে আমার এই চুলগুলো উপরে নিয়ে যায়। ক্যাবলার টেনিদা দাড়ি নিয়ে গবেষণারও, আমি বরঞ্চ হাত পা ছেড়ে বিছানার উপর ধপাস করে শুয়ে। ক্যাবলার দাড়িগুলো বেশ মন দিয়ে পর্যবেক্ষণ করলো, কিন্তু টেনিদা ভূতে কি তামাক খায়? কেন খেতে দোষ কি? মানে কথা হলো, ক্যাবলা মাথা চুল, লেকিন বাত এই হ্যায়, ভূতে তো শুনেছি আগুন টাগুন ছুঁতে পারে না, তাহলে তামাক খায় কি করে? তাছাড়া আমার মনে হচ্ছে এমনি পাটকিলের রং মাখানো দাড়ি যেন আমার এমনি পাটকিলের রং মাখানো দাড়ি যেন আমার চেনা, কোথায় যেন দাঁড়িয়ে আমি দেখেছি। ক্যাবলা আরও কিছু বলতে থাকতো, হঠাৎ দুপাতি জুতো হাতে করে ঝাঁটুয়ে এসে ঢুকলো। টেনিদার মুখের সামনে জুতো ঢুকলো। এই দেখুন দাদাবাবু। টেনিদা চেয়েছিল, বেটা কোথাকার কারোর
বলা হলো পেলার জন্য গরম দুধ আনতে, তুই আমার মুখের সঙ্গে জুতো জেনে না জুতো, আমি কি ও দুটো চিবিয়ে বসে বসে খাবো নাকি? ছাত্ররা বললো, রাম রাম, জুতো তো কুত্তো চেবা, আপনি কেন? আমি বলছিলাম, হাবুলবাবু কোথা গেল? জুতোটা বাইরে পড়েছিল, হাবুলবাবুকে কোথাও দেখলাম না, ফির জুতোর মধ্যে কি একটা চিঠি দেখলাম, তাই নিয়ে এলাম। জুতোর মধ্যে চিঠি? আরে তাই তো বটে, আমি জ্ঞান হওয়ার পরে সত্যি তো এবার হাবুল সেনকে দেখতে পাইনি। কেবল হলো তাই তো, জুতোর ভেতরে চিঠির মতন কি একটা রয়েছে, ব্যাপারটা কি? টেনিদা, হাবুলই বা গেল কোথায়? টেনিদা ভাঁজ করার কাগজটা টেনে বের করলো, দাঁড়া না, কাজ করা আগে দেখি চিঠিটা। চিঠি খুলতেই ওপর চোখ বুলেতে এসে তড়াক করে লাফিয়ে টেনিদার কপালে চড়ে গেল। 3 বার খাবিকে টেনিল, ক্যাবলারে আমাদের 12টা বেজে গেল। 12টা বেজে গেল মানে? মানে হাবুলগণ কোথায় গণ? আমি আর ক্যাবলা একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, চিঠিতে কি আছে টেনিদা, কি লেখা আছে? ভাঙা গলায় টেনিদা বলল, শোন তাহলে পড়ি। চিঠিতে লেখা ছিল, হাবুল সেনকে আমরা ভ্যানিশ করিলাম, যদি পত্রপাঠ চাঁটিমাটি তুলিয়া আজই কলিকাতায় রওনা হও, তবে যার আগে অক্ষত শরীরে হাবুলকে ফেরত পাইবে, নতুবা তোমাদের পরে তোমাদের 4 মূর্তিকে আমরা ভ্যানিশ করিব এবং চিরতরে যাহা করিব, আগে হইতে সাবধান হয়ে, পরে দোষ দিতে হয় না, পরে আর কোনো দোষ দিতে পারিবে না। ইতি ভজাঙ্কু দুর্ধর্ষ চৈনিক দস্যু। এই হলো আজকের গল্প। এই গল্প আমি তোমাদের শোনালাম, গল্প দাদু, আমি তোমাদের এই গল্প শোনালাম আমার ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পর্ব। ভালো লাগলে তোমরা লাইক দিও, সাবস্ক্রাইব করো। আমি আবার পরে অন্যান্য গল্প নিয়ে আসবো। এরপরে এখনও চলবে এই টেনিদার সিরিজের গল্প, এখনও চলবে, এখনও 4-5টা গল্প বাকি আছে। এই গল্প বলার পরে তারপর আমরা ভালো থেকো সবাই, আর পড়াশোনা করো মন দিয়ে। এবার আমি রাখি, টাটা।